যারা রাত জেগে খেলা দেখে, চ্যাম্পিয়ন্স লিগ দেখে, এল ক্লাসিকো দেখে, সকালে আবার এসে মিছিল করে। ওরা স্কুলে যায়, নিয়মিত পড়াশোনা করে, আবার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। এরা বাপের অন্যায়কেও ছেড়ে দিয়ে কথা বলে না, কারণ ওরা এই প্রজন্ম বুঝে গিয়েছে অবৈধ টাকায়, দুর্নীতির টাকায় বাপের লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা থাকার থেকে সততা দিয়ে এবং যোগ্যতা দিয়ে একবেলা খাবার খাওয়া আরো বেশি সম্মানের। এই সরকারকে স্পষ্ট করতে হবে, বিচার বিভাগ যদি আলাদা সচিবালয়ের মাধ্যমে ফাংশন করে তাহলে এই সরকারের কি সমস্যা। বিএনপি যখন ক্ষমতায় ছিল না, যখন মজলুম ছিল, বিএনপির নেতা কর্মীরা যখন বাসায় ঘুমাইতে পারতো না, বিএনপির মহাসচিব গাড়ি মধ্যে বসে কান্নারত অবস্থায় বলে আমার কর্মীরা ঢাকা শহরে এসে রিক্সা চালায়। বিএনপি জনগণের সাথে প্রতারণা করেছে, 70% মানুষের জনগণের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে, গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে তারা। যোগ দিবেন জনাব ইয়াসিন মিয়া, উনি ওনার সাথে আরো 30 জন নিয়ে এনসিপিতে যোগদান করবেন। এই মুহূর্তে স্টেজে আসার জন্য অনুরোধ করছি ইঞ্জিনিয়ার মাসুদ ভাইকে। ইঞ্জিনিয়ার মাসুদ ভাই ওনার সাথে আরো 40 জন নিয়ে জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করেছেন। মাসুদ ভাইকে ফুলের মালা দিয়ে বরণ করবেন হাসনাত আব্দুল্লাহ ভাই। আজকে যারা এনসিপিতে যোগ দিয়েছেন তারা যোগ না দিলে পারতেন, কারণ এখন আমরা সরকার না, পুলিশের গাড়ি এখন আমাদের সামনে থাকে না, থাকে পিছনে। রাজনীতি হচ্ছে মূলত ওইটাই রাজনীতি, যখন পুলিশের গাড়িটা থাকে পিছনে আর আপনি সামনে থাকেন দূরের উপরে। তো পুলিশের গাড়িটা যখন আমাদের পিছনে, এখন হামলা মামলার ভয়, এখন ফেসবুকে লিখলে বাসা থেকে যখন উঠাই নিয়ে যায়, টেন্ডার সুবিধাবাদী কোনো তদবির কোনো কিছুতে যখন এনসিপিতে নাই, তখন এনসিপিতে আসলে যারা আয়সা যোগ দিছে তারাই মূলত বাংলাদেশটাকে পরিবর্তন করতে চায়। তারা পারত, তারা চাইলে পারত সরকারি দলে যোগ দিলে, কারণ সরকারি দলে থাকলে পুলিশের গাড়ি সামনে থাকে, থানায় বসে চা তো রং চা, এটা দুধ চা দেয়, সাথে 2টা টুস বিস্কুট, আবার পুলিশ সদস্যরা আইসা চেয়ার টাকায় দেয়, কারণ সরকারি দলের লোক। এটা একটা অন্য ধরনের বিষয়। এলাকায় সরকার যে কর্মসংস্থানের ব্যবস্থা বলছে, এটা দলীয় লোকদের কর্মসংস্থানের ব্যবস্থা যেটা বলছে ওইটা আর কি, যেটা বিভিন্ন বাজারে বাজারে, সিএনজি স্টেশনে, বিভিন্ন জায়গায় যেটা হচ্ছে শোনা যায়, ওই কর্মসংস্থানও তারা পেয়ে যেত ইনস্ট্যান্ট। টেন্ডারবাজি, চাঁদাবাজি তো আছেই। এত সুযোগ থাকার পরেও তারা স্রোতের বিপরীতে তারা পরিবর্তনের পক্ষে এসে দাঁড়িয়েছে বলে আমরা তাদের সবাইকে একটা পরজোরে হাতে তালে দিয়ে বরণ করে নিই। প্রিয় নরপাটি গ্রামবাসী, ইউনিয়নবাসী এবং এলাইচ গ্রামবাসী, একটা কবিতা আছে, কেউ কথা রাখেনি, আছে না? কেউ কথা রাখে না। আমরা কথা রাখতে চাইছিলাম, আমরা মনে করছিলাম বিএনপি হয়তো কথা রাখবে, বিএনপিও কথা রাখে না। বিএনপি যখন ক্ষমতায় ছিল না, যখন মজলুম ছিল, বিএনপির নেতা কর্মীরা যখন বাসায় ঘুমাইতে পারতো না, বিএনপির মহাসচিব গাড়ি মধ্যে বসে কান্নারত অবস্থায় বলে আমার কর্মীরা ঢাকা শহরে এসে রিক্সা চালায়, আমার কর্মীরা ধান খেতে ঘুমাইতে হয়। বিএনপির নেতা কর্মীরা দীর্ঘ 17-18 বছর তারা হচ্ছে জেল জুলুমের শিকার হয়েছে, বাসায় এসে ঘুমাইতে পারে নাই, বাপ মার জানাজায় আসতে পারে নাই, শিক্ষা জীবন শেষ করতে পারে নাই। অসংখ্য ছাত্র দলের নেতা কর্মী, অসংখ্য শিবিরের নেতা কর্মী। তখন বিএনপি বলছিল র‍্যাবকে বিলুপ্ত করা হবে। আজকে ক্ষমতায় এসে
আবার শুনি এটাকে বিলুপ্ত করা হবে না, শুধুমাত্র বোতলের নামটা চেঞ্জ করা হবে। বোতলের মধ্যে যেই মশলা ছিল, যেই জিনিস ছিল তাই থাকবে, শুধু কি করা হবে, বোতলের নামটা চেঞ্জ করা হবে। কথা রাখে নাই। আমরা শুনছিলাম বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হবে, কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে বিচার বিভাগের স্বাধীনতাকে হরণ করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার এসে বিচার বিভাগের স্বাধীনতা আনুষ্ঠানিক করার জন্য আমরা দেখেছি বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় করেছিল। এই সরকারকে স্পষ্ট করতে হবে, বিচার বিভাগ যদি আলাদা সচিবালয়ের মাধ্যমে ফাংশন করে তাহলে এই সরকারের কি সমস্যা? এই সরকারের অবশ্যই সমস্যা, কারণ বিচারকদের নিজের মতো করে নিয়ন্ত্রণ করা যাবে না। নিজের পছন্দ মতো রায় না দিলে তাদেরকে বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়িতে পোস্টিং দেয়া যাবে না। বিশাল অসুবিধা। এত অসুবিধা নিয়ে কি সরকার চালানো যায়? সুতরাং বাতিল করে দিলাম বিচার বিভাগের সচিবালয়। জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। প্রিয় নরপাটি ইউনিয়নবাসী, এটা কিছুক্ষণের মধ্যে মনে এটা ভেঙে যাবে, আমি যা বুঝতেছি। আপনারা সবাই যার যার চেয়ারে বসে যান, একটু সবাই চেয়ারে বসে যান। আপনারা যারা আছেন এখানে সবাই এনসিপি করেন না। কেউ হয়তো আমাকে দেখতে আসছেন, আমাদেরকে দেখতে আসছেন, ছাত্র শক্তির নেতৃবৃন্দ, যুব শক্তির নেতৃবৃন্দ দেখতে আসছেন। আপনাদের এনসিপি করা লাগবে না। আমাদের এই যে রাজনীতিটা, এই রাজনীতিটা হচ্ছে একটা পরিবর্তনের রাজনীতি। ভাই, রাজনীতি কি পরিবর্তন? সবাই তো একই কথা কয়, মঞ্চ দাঁড়াইলে বিএনপি তো একই কথা বলতেছে, 31 দফা দিচ্ছে দিয়ে পরিবর্তন করতে চায়। আমরা এমন একটা বাংলাদেশ বিনির্মাণ করতে আগ্রহী, যে বাংলাদেশে এই যে আজকে যারা স্বপ্ন নিয়ে এখানে দাঁড়াইছে বেশিরভাগই কিন্তু আমাদের বয়সী পোলাপান। আর যারা মুরব্বী, দাড়ি পাকা লোক, অভিজ্ঞ মানুষ, তারা একটু কম আসে। অভিজ্ঞ মানুষ তো কম আসে। তাদের অভিজ্ঞতা নিয়ে আমরা চলতে চাই, কারণ তাদের জীবনের হিসাব কিতাবে অনেক হিসাব কিতাব করে তাদের চলতে হয়। তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখে, তারা আমাদের সাথে মেসেঞ্জারে যোগাযোগ রাখে, কিন্তু অনলাইন ভার্চুয়ালি ফেসবুকে তারা হিসাব পোস্টে কমেন্ট করে না। তারা হোয়াটসঅ্যাপে শুভেচ্ছা জানাবে, অভিনন্দন জানাবে, আর সামনে আসলে ভাতিজা বুঝোই তো, সরকারে তো অনেক কম একটা দল আসি, সমস্যা নাই আসি। কিন্তু আমাদের সাথে এই তরুণ প্রজন্ম যারা আছে, যাদের বস্তুভিত্তিক চাওয়া পাওয়া নাই, জাগতিক চাওয়া পাওয়া নাই, যারা রাত জেগে খেলা দেখে, চ্যাম্পিয়ন্স লিগ দেখে, এল ক্লাসিকো দেখে, সকালে আবার এসে মিছিল করে। ওরা স্কুলে যায়, নিয়মিত পড়াশোনা করে, আবার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। এরা বাপের অন্যায় কেউ ছেড়ে দিয়ে কথা বলে না, কারণ ওরা এই প্রজন্ম বুঝে গিয়েছে অবৈধ টাকায়, দুর্নীতির টাকায় বাপের লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা থাকার থেকে সততা দিয়ে এবং যোগ্যতা দিয়ে একবেলা খাবার খাওয়া আরো বেশি সম্মানের। সে সম্মান খুঁজে, এই প্রজন্ম কিন্তু সম্মান খুঁজে, কারণ এই প্রজন্ম বুঝে গিয়েছে এই জমি, অবৈধ টাকার জমি, অবৈধ টাকার ফ্ল্যাট, বিদেশের বেগম পাড়া জীবনে সম্মানজনক মৃত্যু নিয়ে আসে না। আমরা এই তরুণ প্রজন্মের জন্য একটা নিশ্চিত নিরাপদ একটা ভবিষ্যৎ বিনির্মাণ করতে চাই, যেখানে চাকরির জন্য আপনাকে নেতার দ্বারস্থ হওয়া হতে হবে না, মেধার দ্বারস্থ হইলে আপনি চাকরি পাবেন। আমরা চাই এই যে পুলিশ ভাইয়েরা আজকে গার্ডে আছে, আমরা চাই এমন একটা বাংলাদেশ বিনির্মাণ করতে যেখানে পোস্টিং এর জন্য তাদেরকে পয়সা দিতে হবে না। তারা চাকরি করে, আবার পোস্টিং এর জন্য একটা পোস্টিং হলে 2-4 লাখ টাকা দিতে হয় তাদেরকে। ওনারা কি এই বাংলাদেশ চায়? আমরা চাই এমন একটা বাংলাদেশ যেখানে চাকরি পাইতে ঘুষ দেওয়া লাগবে না। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেই বাংলাদেশে প্রত্যেকটা মানুষ নাগরিক হিসাবে সে মর্যাদা লাভ করবে। তার পূর্ব পরিচয়, সে কৃষকের সন্তান নাকি কামারের সন্তান, নাকি খেটে খাওয়া মানুষের সন্তান, নাকি মজুরের সন্তান, নাকি রাজমিস্ত্রির সন্তান, না কলকারখানার শ্রমিকের সন্তান, না সচিবের সন্তান, সেটা তার যোগ্যতাকে কখনো প্রশ্নবিদ্ধ করবে না। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে দাড়ি টুপি মানি এখানে মানুষ না, অযোগ্য মানুষ না, যেখানে কোটসুট মানেই যোগ্য না, বরং যে যোগ্য পোশাক তার যোগ্যতা নির্ধারণ করবে না।
আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে ধর্মের ভিত্তিতে কাউকে পার্থক্য করা হবে না। আমার হিন্দু ভাই যারা আছে যোগ্যতার ভিত্তিতে তারা তাদের সমমহিমায় প্রতিষ্ঠিত হবে, বৌদ্ধ খ্রিস্টান সমমহিমায় প্রতিষ্ঠিত হবে। আমাদের মধ্যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে। নারীদেরকে কেবল নারী বলে তাদেরকে পিছিয়ে রাখা যাবে না, সমাজ থেকে তাদেরকে বাদ দেওয়া যাবে না, বরং প্রত্যেকেই তার যোগ্যতা দিয়ে তার স্ব জায়গায় সে প্রতিষ্ঠিত হতে পারবে, সবার জন্য সুযোগ উন্মুক্ত থাকবে। আমরা এমন একটা বাংলাদেশ চাই। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন আমরা শুনতাম প্রধানমন্ত্রী হইতে হইলে শুধুমাত্র 2 পরিবারের হইতে হবে, এর বাইরে প্রধানমন্ত্রী হওয়া যাবে না। প্রিয় নরপাটি ইউনিয়নবাসী, আমরা এইটার পরিবর্তন চাই। আপনি কার সন্তান এটা ম্যাটার করে না, আপনার যোগ্যতা আছে, আপনি সমমহিমায় আপনার জায়গায় যাবেন। এই যে তরুণ প্রজন্ম আজকে এই প্রোগ্রামে যারা আসছে, আমাদের ভবিষ্যৎ অতীতের প্রজন্মকে কিন্তু আমরা প্রশ্ন করি এবং আমরা দায়ী করি তারা আমাদের বর্তমান নিশ্চিত করতে পারে নাই, নিরাপদ করতে পারে নাই। ঠিক আজকে থেকে 20 বছর পরে এই তরুণ প্রজন্ম কিন্তু আমাদেরকে দায়ী করবে যে আমরা যদি তাদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে না পারি। তারা 20 বছর পর আমাদের দিকে আঙ্গুল উঠাবে, আপনারা আমাদের জন্য কিছু করতে পারেন নাই। যেমন আমরা এখন আমাদের অতীতকে আঙ্গুল তুলি না। সেজন্য আমাদের সবাই ঐক্যবদ্ধভাবে একসাথে আমাদের ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণ করতে হবে, যেই বাংলাদেশ হবে বৈষম্যহীন, যেই বাংলাদেশ হবে মেধাভিত্তিক, অর্থনৈতিকভাবে স্বনির্ভর। আজকে আমাকে একটা কাঁথা উপহার দিছে একজন, কাঁথা। এই কাঁথাটা যখন সেলাই করতে বসে কয়েকটা কাপড় একসাথে বিছায় একদিক থেকে শুরু করে না, একটা লাইন দিয়ে এটাতে বিভিন্ন নকশা ফুটায় ওঠে, এরপরে কাঁথার গাঁথনিটা শক্ত হয়, তাই না? শুরু হয় কয়টা দিয়ে? একটা সূচের একটা সূচ দিয়েই কিন্তু শুরুটা হয়, তাই না? ঠিক একইভাবে এই যে এনসিপির এই যে যাত্রা অব্যাহত হয়েছে সেটা এক দিয়েই শুরু হবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে মনে হইতে পারে এই ছোট ছোট মানুষ কি পার্টি করব, আমাদের তো হাফ প্যান্ট পরা পার্টি বলছে একটা সময়। আমরা যখন ভোট করতে নামছি হাদি ভাই সহ আমাদেরকে বলছে আমরা নাকি 500 ভোট পাবো। কয়শো ভোট? হাদি ভাইয়ের আমরা যখন ক্যাম্পেইন করতাম আমরা প্রত্যেক দিন আসা হিসাব মিলাইতাম যে আজকে 550 হয়েছে কিনা, 550 হয়েছে কিনা, 572 হয়েছে কিনা, 565 হয়েছে কিনা। শেষ পর্যন্ত ওই ভোট 1,72,000 গিয়ে ঠেকছে। শুরু হয়েছে কত দিয়ে শোনেন, আমরা আত্মবিশ্বাসী, কারণ এই যে পোলাপাইনগুলো আছে না এখানে, যাদেরকে আমরা হাফ প্যান্ট পরা বলি, এই পোলাপাইনগুলোর মা আমাদের পক্ষে আছে, এই পোলাপাইনগুলো আমাদের পক্ষে আছে, এই পোলাপাইনগুলোর বোনেরাও আমাদের পক্ষে আছে। শুধুমাত্র বাপ একটু হেলদোল অবস্থায় আছে, ওই লোক খুব অশান্তিতে আছে। দোকানে গেলেও শান্তি নাই, ঘরে আইলেও শান্তি নাই, কারণ বউ শাপলা গলির কথা বলে, পোলাপাইন শাপলা গলির কথা বলে, ছেলেও শাপলা গলির কথা বলে, উনি পড়ে গেছে চিপার মধ্যে এক অবস্থা। কারণ একটা দল অনেকদিন ধরে করছে। আমাদের বাপ আপনারা যারা আছেন, আমরা আপনাদের দুঃখটা বুঝি। বেশি দিন না, কিছুদিন অপেক্ষা করেন, আপনার বউর দল আপনাকে আসতেই হবে, না হয় ঘরে খাবার বন্ধ। আবার ভোট হয় না এমন, জামাইকে শর্ত দিছে যদি শাপলা গলি ভোট না দেয় বাসায় খাবার বন্ধ। মায়া গিয়া বাপের পায়ে ধরে বসে আছে, যদি শাপলা গলিতে ভোট না দাও আব্বা ডাকা বন্ধ। বেড়াই বাধ্য হয়েছে, হয় নাই? যেই ঘরের নারীরা এবং যেই ঘরের সন্তানরা অলরেডি এনসিপিতে চলে আসছে, সুতরাং আমাদের ইনশাআল্লাহ চিন্তা নাই। আপনারা এখানে এনসিপিতে আজকে যারা যোগ দিয়েছেন এবং এনসিপির এই লাকসামের যারা নেতৃবৃন্দ আছে, আপনাদের আহ্বান থাকবে প্রত্যেকটা ঘরে ঘরে আপনাদের মায়েরা আপনাদের অপেক্ষায় আছে। আপনারা প্রত্যেকটা ঘরে ঘরে এনসিপির লিফলেট পৌঁছাই দিবেন। সে করুক বিএনপি, সে করুক জামাত, সে আমার বিরোধিতা করুক, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি নিশ্চিত করবেন এনসিপির দাওয়াতটা তার ঘরে পৌঁছাইছে কিনা, এটা সবাই নিশ্চিত করবেন। এটা আপনাদের কাজ। এই ঈদের আগে ঈদ শুভেচ্ছা আপনারা প্রত্যেকটা ঘরে ঘরে একটা লিফলেট অন্তত পৌঁছাই দিয়ে আসবেন।
এই পুরা লাকসাম উপজেলায় যতগুলা ঘর আছে, যতগুলো দোকান আছে, সব জায়গায় যেন আমাদের একটা লিফলেট পৌঁছায়। আমাদের স্কুলের যারা আছে, কলেজের শিক্ষার্থীরা যারা আছে, আপনারা যারা আছেন, এই প্রজন্মটাই হচ্ছে আমাদের প্রজন্ম। আমাদের রাজনীতির কনজিউমার হচ্ছে এই প্রজন্মটা। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সাথে নিয়ে আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব। আপনারা এই নরপাটি ইউনিয়নের যারা আছেন এবং এই এলাইজি গ্রামের যারা আছেন, এই গ্রাম আমার স্মৃতিপটে সবসময় সজীব থাকবে। আমরা চাই আমরা হাদি ভাইয়ের হত্যা থেকে শুরু করে, আলিফ হত্যা থেকে শুরু করে, পরবর্তীতে আবরার ফাহাদ থেকে শুরু করে, আমাদের বোন কিছুদিন আগে কারিনা কাইসার মারা গিয়েছেন। আপনারা দেখেছেন যেই দেশের প্রধানমন্ত্রী, বিনা ভোটের প্রধানমন্ত্রী পালায় যায়, তাদের যে কিছু ফ্যান ফলোয়ার আছে বিদেশে বসে, একটা জিনিস চিন্তা করেন, সে নিজেই পালায় আছে, সে পালাই থাকে, আবার বলে কি পালানোর জায়গা পাবে না। সে নিজে আছে কোথায়? পালায়। আবার সে নিজে কি বলে? পালানোর জায়গা পাবে না। সে নিজেই থাকে দৌড়ের উপরে, আবার বলে কি দৌড়ানোর জায়গা পাবে না। এই এদের উল্লাস আপনারা কিছুদিন আগে দেখেছেন। আমরা প্রত্যেকটা এই অপরাধের বিচার আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। আর যারা আমাদের সাথে বেঈমানি করেছে, যারা কথা রাখে নাই, যারা শপথ ভঙ্গ করেছে, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গিয়েছে, জনগণ আগামী নির্বাচনে তাদের বিরুদ্ধে অবশ্যই অবস্থান নেবে এবং ভোটের মাধ্যমেই তাদের গণরায়ের বিপক্ষে যে অবস্থান নিয়েছে, গণভোটের বিপক্ষে যে অবস্থান নিয়েছে, সেটারও জবাব আগামী ভোটে ইনশাল্লাহ দিবে। গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে তারা, 70% মানুষের বিপক্ষে তারা অবস্থান নিয়েছে। এই বিএনপির বিরুদ্ধে, বিএনপিকে যারা মানুষের কমিটমেন্ট ব্রেক করেছে, তারা বিএনপি কথা রাখে নাই। বিএনপি জনগণের সাথে প্রতারণা করেছে, 70% মানুষের জনগণের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। আমরা প্রত্যেকটা বিষয়ে আপনাদের অধিকার নিশ্চিত করব ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ইউনিয়নের এই যাত্রা আমাদের অব্যাহত থাকবে। আমাদের ৬,৭০০-র উপরে যে ইউনিয়ন আছে আমাদের, আমরা প্রত্যেকটা ইউনিয়নে আমাদের এনসিপির কার্যক্রম অব্যাহত থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।